গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মাই এফবি পেজ মৌ মান্নায় সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। কিছুদিন আগেই আমি গিয়েছিলাম ভাইজ্যাকে গিয়ে আমাদের প্রথম দর্শন হয়েছিল শিলাচলম টেম্পল। শিলাচলম টেম্পলটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা অন্য একদিন শেয়ার করে দেবো। সবার আগে যেটা আমাকে খুব আকর্ষণ করেছিল ভাইজ্যাকের, সেইটাই আপনাদের আজকে শেয়ার করব। সেটা হচ্ছে বোরা কেভস। বোরা কেভসে আমরা যাচ্ছি। তো সবার প্রথমে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে পড়ে আমরা টিকিট কাটলাম রেলওয়ে স্টেশন থেকে। ভাইজ্যাক রেলওয়ে স্টেশন থেকে টিকিট কাটলাম আমরা আরকু ভ্যালি পর্যন্ত টিকিট নিল আমাদের মাত্র 50 টাকা করে। তবে হ্যাঁ, একটা কথা আপনাদের বলে দিই, আমাদের মতন ভুল কাজ আপনারা করবেন না। আমরা এখানে জেনারেল বগিতে উঠেছি, সেই জন্য আমাদের পার হেড টিকিট পড়েছে 50 টাকা করে। আপনারা যখন ভাইজ্যাকের টিকিট বুক করবেন তখন কিন্তু ওখানেই আপনারা আরকু ভ্যালির টিকিটটাও কিন্তু বুক করে নেবেন অনলাইন টিকিট কেটে। সেখানে কিন্তু আপনারা খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে মজা করতে করতে কিন্তু আরকু ভ্যালি যেতে পারবেন। আর সেখানে কিন্তু টিকিটের ভাড়াটা একটু বেশি পড়বে, বাট অনেকটাই সেফভাবে আপনারা যেতে পারবেন, আনন্দ করে যেতে পারবেন। আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছিল। 3 ঘন্টার রাস্তা, 128 কিলোমিটার পথ আমাদের কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে। বড় কষ্ট। তবে হ্যাঁ, কষ্ট হয়েছে ঠিকই, বাট এরকম মনোরম প্রকৃতি দেখতে দেখতে যখন গেলাম না, তখন মন প্রাণ সব যেন জুড়িয়ে যাচ্ছিল। আপনারাও দেখুন, আপনাদেরও মন প্রাণ সব জুড়িয়ে যাবে। আপনাদেরও মনে হবে যাই একবার গিয়ে ভাইজ্যাক ঘুরে আসি। দারুণ জায়গা, দারুণ এক্সপিরিয়েন্স, ভীষণ মজা লেগেছে। অবশ্যই আপনারা ট্রেন জার্নিটা করবেন, সে যেভাবেই হোক। আর জানেন এখানে সব থেকে আকর্ষণীয় জিনিস কোনটা? ট্রেনটা যখন পাহাড়ের ওপর থেকে যাচ্ছে আর যখন টানেলগুলো পড়ছে, তখন কিন্তু ট্রেনের ভেতর থেকে সবাই চিৎকার করছে, আনন্দ করছে, মজা করছে। আর যখন টানেলের ভেতরে যখন ট্রেনটা প্রবেশ করছে না, তার একটা আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই অনুভূতি। ভীষণ মজা লেগেছে, ভীষণ মজা। মনে হচ্ছে যাই, আরও একবার যাই ভাইজ্যাক। 3 ঘন্টার পথ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া, সেখানে কি চুপ করে থাকা যায়? সেখানেও গিয়ে বেশ কয়েকটা আমি বান্ধবী তৈরি করে নিয়েছিলাম। তবে হ্যাঁ, ভীষণ ভালো বান্ধবী তৈরি করেছিলাম। আমাকে কিন্তু জায়গা শেয়ার করেছিল। একটা সিটে কিন্তু দুজন দুজন করে আমরা বসেছিলাম, আর আমাকে ভিডিও করার পুনরায় সুযোগ করে দিচ্ছিল। আর এখানে কিন্তু দাঁড়িয়ে আমরা রিলস বানাবার প্রচুর চেষ্টা করেছি, বাট একটাও সিগন্যাল ছিল না কারোর ফোনে। সেই জন্য কিন্তু আমরা রিলসগুলোও বানাতে পারিনি। তবে হ্যাঁ, 1-2 জনের রিলস কিন্তু আমি বানিয়ে দিয়েছি। তারা কোনোদিন আমার এই ভিডিওটা দেখতে পেলে অবশ্যই আমাকে চিনতে পারবে। এত ভালো বান্ধবী পেলাম, দুর্ভাগ্যবশত কারোর ফোন নাম্বার নেওয়া হলো না, আর কারোর ফেসবুক আইডি বা ইনস্টা আইডিটাও জানা হলো না। বাড়িতে এসে এটা ভেবেই একটু আফসোস হয়, কাশ আমি যদি একটু ইনস্টা আইডিটা নিয়ে রাখতাম। এতদিনে হয়তো আমরা একে অপরের রিলসগুলো দেখতে পারতাম বা শেয়ার করতাম। অবশেষে ট্রেন থামলো। তবে হ্যাঁ, আমাদের গন্তব্যস্থলে ট্রেনটা থামেনি, একটা স্টেশনের ট্রেনটা থেমেছিল। তখন ভাবলাম একটু ভিডিও করে নিই আর আমার অবস্থাটা আপনাদের একটু দেখাই। আমার অবস্থা তবুও তো ঠিক ছিল, বাট বাকি 3 জনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমি তো মেয়েদের পাশে বসতে পারছি, বাট ওরা তো ছেলে। আমি চেষ্টা করেও ওকে বসাতে পারছিলাম না। তবু ছোটবাবুকে বলেছিলাম বস না, কিচ্ছু হবে না, বস না। ও কিছুতেই বসলো না। বেচারারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল, আমি তো তবু একটু বসে বসে গেছি। কিন্তু হায়, উপায় তো কিছু ছিল না। ওদের ম্লান মুখগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে রাস্তাটা আমি অতিক্রম করে ফেললাম।
যখনই আমাদের ট্রেন টানেলের মধ্যে ঢুকছিল না, তখন এত চিৎকার চেঁচামেচি ট্রেন থেকে হচ্ছিল, আমি আর বসে থাকতে পারছিলাম না। আমি উঠেই মাত্র দাঁড়িয়ে ভিডিও করা স্টার্ট করে দিচ্ছিলাম। আর মনে হচ্ছিল কখন গিয়ে পৌঁছাবো। ওই প্রকৃতি দেখে আমার মানে আর ট্রেনের ভিতরে একদম থাকার ইচ্ছাই হচ্ছিল না। মনে হচ্ছে যাই ছুটে এই প্রকৃতির সঙ্গে যেন মিশে যাই। উফ, কি আনন্দ, কি অনুভূতি, দারুণ। 3 ঘন্টার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি ফাইনালি বোরা কেভসে। একটা কথা আপনাদের জানিয়ে দিই, বোরা কেভসে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে। আর ভাইজ্যাগে যখন আসবেন, ভাইজ্যাগে তো ভীষণ গরম থাকে, বাট ওখান থেকে যখন বোরা কেভসে আসবেন, আরাকু ভ্যালি যাবেন, এই জায়গাটা কিন্তু আপনারা উইন্টার জ্যাকেট ক্যারি করবেন। কারণ এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে, মাত্র এই জায়গাটায় কিন্তু ঠান্ডা থাকে। তো ফাইনালি আমরা স্টেশন ছেড়ে এখন ভেতরের দিকে যাচ্ছি। আর এখানে এসে কিন্তু গাড়ি বুকিং করতে হবে। গাড়ি বুকিং করে কিন্তু এখান থেকে আপনারা সাইট সিনগুলো দেখতে পাবেন। যেমন বোরা কেভস আমরা 5টা পয়েন্ট দেখেছিলাম। তো 5টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে বোরা কেভস, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর এখানে কিন্তু গাড়ির প্রচণ্ড দাম বলে, আপনারা একটু দরদাম করে নেবেন। তো সেই দরদামটাই এখন করা হবে। তো দেখা যাক কতদূর কী করা হয়, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কর্তামশাই ওইদিকে কিন্তু অলরেডি দরদাম করা শুরু করে দিয়েছে। ততক্ষণে আমি কী করব, চুপ করে দাঁড়িয়ে থাকবো? পাশের ভিউটা অসাধারণ লাগছিল, জাস্ট অসম। তো সেই ভিউটাই আমি একটু নিয়ে নিচ্ছিলাম। তারপরে আমাদের গাড়ি ঠিক হয়ে গেল। এই যে এই গাড়িটা আমরা বুক করেছিলাম 3,500 টাকা দিয়ে। গাড়িতে ওঠা মাত্রই ওনারা বললেন যে আপনারা এখানে কিন্তু খাবারের অর্ডারটা দিয়ে যান, মানে দুপুরের লাঞ্চের অর্ডারটা আপনারা দিয়ে যান। তো আমরা জানতাম এখানে কিন্তু বোরা কেভসে ব্যাম্বু বিরিয়ানিটা ফেমাস। তো আমরা ঠিক করেই এসেছিলাম যে ব্যাম্বু বিরিয়ানি এখান থেকে খাওয়া হবে। বাট ব্যাম্বো বিরিয়ানির দামটা না প্রচণ্ড বেশি। একটা ব্যাম্বো বিরিয়ানি কিন্তু 500 টাকা। কিন্তু এইটা ভেবে ঘাবড়াবেন না আপনারা। একটা ব্যাম্বো বিরিয়ানি 500 টাকা, অত কী করে আমরা পারবো? একটা ব্যাম্বো বিরিয়ানি অর্ডার দিলে কিন্তু 4 জনে খেয়ে নিতে পারবেন। অনেকটা ব্যাম্বো বিরিয়ানিতে অনেকটা বিরিয়ানি থাকে। তো সেই জন্য আপনারা যদি 4 জন বা 3 জন যান, একটাই অর্ডার দেবেন। 4 জনের পেট ভরে যাবে। আমাদের 4 জনের পেট ভরে গেছিলো, আপনাদের হয়তো 3 জনের খুব ভালোভাবে হয়ে যেতে পারে। তারপরে আমরা গাড়ি থেকে নেমে গেলাম। নেমে গিয়ে আমি একটু গাড়ির নাম্বার প্লেটটা ভিডিও করে নিলাম, ফটো তুলে নিলাম, যাতে আমরা ফিরে এসে সহজেই খুঁজে পাই। ছোটোবাবু বলল যে আমার কয়েকটা ফটোশ্যুট করে দাও। তো ওর কয়েকটা ফটোশ্যুট করে দিলাম। দিয়ে এখানে টুপি কেনা হচ্ছিল, টুপি টুপি কিনে নিয়ে এবার আমরা প্রবেশ করছি বোরা গুহালু। চলো যাওয়া যাক। এই বোড়া গুহালুতে কিন্তু হনুমান প্রচুর পরিমাণে রয়েছে। আর হনুমানের সাইজগুলো কিন্তু একদম পিত্তি পিত্তি। হনুমানগুলো এক একটা হনুমান তো আছে 1 বিঘেদেরও কম। মানে একদম ছোট ছোট, মানে সব থেকে ছোটো বোধহয় হনুমান আমি এখানেই দেখলাম। যাই হোক, হনুমানগুলো কিন্তু ভীষণ পরিমাণে চালাক, হাত থেকে ফোন কেড়ে নেয় সবাই বলছিল। তো আমরা বোড়া গুহালুর বাইরে থেকে টিকিট করলাম। টিকিট করে নিয়ে টিকিটের দামটা না আমার ঠিক মনে নেই, কারণ কর্তামশাই টিকিট কেটেছেন তো সেই জন্য মনে নেই। তো ওখান থেকে আমরা ভেতরে এন্ট্রি নিলাম। এন্ট্রি নিয়ে ভেতরে ঢুকেই কিন্তু আপনারা একদম হকচকিয়ে যাবেন প্রকৃতি দেখে। ওখানে কিন্তু প্রকৃতি দেখে হকচকিয়ে যাবেন না, কারণ ভেতরে তো মেন জিনিস দেখার আছে। ওখানে সময় নষ্ট করলে ভেতরের জিনিস কিন্তু দেখে শেষ করতে পারবেন না। বোড়া গুহালুতে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে বোড়া গুহালুটা পুরো কভার করতে, কারণ অনেক বড় জায়গা এটা। চলুন ভেতরে প্রবেশ করা যাক।
এই বোরা কেভসের একটা কাহিনী আছে। এই বোরা কেভসটা প্রথমেই কে দেখতে পেয়েছিলেন জানেন? এই বোরা কেভসটা প্রথম দেখতে পেয়েছিল হচ্ছে রাখাল। হ্যাঁ, একজন রাখাল কিন্তু এই বোরা কেভসটা প্রথম দেখতে পায়। তো এই বোরা কেভস সম্বন্ধে আমি যতটা জানতে পেরেছি আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। তবে হ্যাঁ, এই গল্পটা সত্যি কি মিথ্যে আমি কিন্তু এটা জানি না, এটা আমি কনফার্মও নই। তবে হ্যাঁ, গুগলে গিয়ে আপনারা সার্চ করতে পারেন, এই গল্পটাই কিন্তু আপনারা পাবেন। তবে আমি কিন্তু এখানের গাইডের কাছ থেকে এই গল্পটা শুনেছি। তো এখানের গাইড যিনি ছিলেন উনি বললেন রাখাল একদিন তার গরুদের নিয়ে চড়াতে এসেছিল এই পাহাড়ের একদম ওপরে, যেখান থেকে আমরা প্রবেশ করলাম। রাখাল কিন্তু জানতো না তখনও যে এর ভিতরে একটা এরকম এত বড় গুহা রয়েছে। তো রাখাল অনেক খোঁজাখুঁজি করেছে, গরুটাকে খুঁজে পায়নি। একদিন গরুটা হঠাৎ করে এই পথ থেকেই আবার বেরিয়ে আসে। তখন রাখাল গরুটাকে দেখতে পায়, দেখতে পেয়ে হতভম্ব হয়ে যায় যে এতদিন পরে গরুটা বেঁচে আছে এবং সুস্থ আছে। তখন রাখালের মনে একটু সন্দেহ হয়। আস্তে আস্তে রাখাল এই গুহার ভেতরে প্রবেশ করতে থাকে। আর গরুটা যেখান থেকে পড়ে গিয়েছিল সেই যে হোলটা, সেই হোলটা কোনটা জানেন? এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি, এই যে এই হোলটা থেকে কিন্তু গরুটা একদম নিচে পড়ে গিয়েছিল। রাখাল কিন্তু তখন খুঁজে পায়নি, বা রাখাল হোলটা তখন দেখতেও পায়নি। পরে রাখাল অবশ্যই ওই হোলটা দেখেছিল যে ওই হোলটা থেকে নিচে এরকমভাবে গরুটা পড়ে গিয়েছে। রাখালের সন্দেহ হয়েছিল, কিন্তু ভেতরে যে এত বড় একটা গুহা আছে তখনও কিন্তু রাখাল জানতো না। তো ভেতরে যখন প্রবেশ করলো রাখাল, ভেতরে প্রবেশ করে দেখলো একটা শিবলিঙ্গ। শিবলিঙ্গটা দেখতে পেয়ে রাখাল তখন মনস্থির করে নিল যে এই শিব ঠাকুরই গরুটাকে বাঁচিয়ে রেখেছিলেন এতদিন ধরে, আর সুস্থভাবে গরুটাকে বাইরে বারও করে দিয়েছেন। তো সেই থেকে কিন্তু এই গুহার ভিতরে এখনও পর্যন্ত মহাদেবের পূজা হয়। আর মহাদেব কোথায় থাকে জানেন? মহাদেব এই গুহার মধ্যে কোথায় থাকেন সেটাই আপনাদের আজকের দর্শন করাবো। আর সেই দর্শনেই কিন্তু আমি চলে যাচ্ছি একদম ওপরের দিকে। খুব ভয়ানক জায়গা, সবাই হয়তো ওই জায়গাটায় যেতে পারবে না। তবে আমি মনের মধ্যে ঠিক করেই নিয়েছিলাম, বাঁচি আর মরি আমি যাবই ওখানে। মহাদেবের যখন এখানে আমি নাম শুনেছি মহাদেব থাকেন, তো মহাদেবের দর্শন আমি করেই ছাড়বো। তো অনেক কষ্ট করে কিন্তু আমি সেই জায়গায় পৌঁছাতে পেরেছিলাম। সেই ঘটনাটাই আপনাদের কাছে শেয়ার করব, কিভাবে আমি ওপরে পৌঁছালাম। ওই দেখুন, ওই যে দূরে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন ওপরের দিকে উঠে যাচ্ছে, ওই জায়গাটায় আমরা যাব। এই সিঁড়িটায় উঠে ওই ওপরে রয়েছে বাবা মহাদেব। চলুন মহাদেবের দর্শন করি এবারে। প্রচন্ড কষ্ট হচ্ছে, শিব ঠাকুর আছে যখন দর্শন করেই আসবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এতটা হাই, প্রচন্ড হাই, সবাই মন ভরে দর্শন করে নিন। জয় বাবা মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। की ओट में मोतिया हो जिस तरह मेरे मन में शंकरा। জীবনে আর কি চাই বলুন তো? এত সুন্দর জায়গায় আসতে পারার সুযোগ, এত সুন্দর জায়গায় এসে মহাদেবের দর্শন, জীবন আমার সার্থক হয়ে গেল। চলো বাই, আজ এই পর্যন্তই থাক। আবার আসছি নতুন কোন একটা ভিডিও নিয়ে। টাটা।